সেসব পুরনো ইতিহাসের কথা বলছিল আর কেঁদে কেঁদে নিজেদের বুক ভাসাচ্ছিল। আমার কেউ তাদের শিখিয়ে দিচ্ছে তাদের ছেলের বউকে শায়েস্তা করার সব বিক্ষোভ এবং কুখ্যাত নিনজা টেকনিক। একটা পর্যায়ে আমি তাদের কথায় বিরক্ত হই আমার নানুকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা নানু, এতক্ষণ তো খালামণিদের অনেক দুঃখের সংলাপ শুনলাম, এবার তুমি আমাদের একটু ভূতের গল্প শোনাও না প্লিজ। আমার কথা শুনে যেন আমার খালামণি, তার মেয়ে, নানি সহ বাকি সকলে যেন আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তাদের দৃষ্টিভঙ্গি দেখে মনে হচ্ছিল আমি মনে হয় তাদের পাকা ধানের উপরে বই চালিয়ে দিয়েছি। আবহাওয়া একটু গরম দেখে আমার নানু একটা মুচকে হাসি দিয়ে কাশি মেরে দিল আর বলল, নানু ভাই, ভূতের গল্প শুনবে? তাহলে তোমার বড় নানুকে গল্প শোনাতে বলো। তুমি তো ভালো করে জানো তোমার মান্নার নানু একজন ভালো মাপের কবিরাজ, তার কাছে অনেক দারুণ দারুণ ভয়ঙ্কর গল্প আছে। এই বলে আমার নানু তার বড় ভাই মানে মান্নার নানুর দিকে তাকিয়ে একবার চোখ মারলো। মান্নার নানু আমার নানুর চোখ মারা দেখে মুচকাটা হাসি দিয়ে বলল, ঠিক আছে নানু ভাই, আমি তোমার কাছে গল্প শোনাবো কেমন, কিন্তু তার আগে তুমি পানের বাড়াটা আমার কাছে নিয়ে আসো, সুন্দর করে পান সাজিয়ে নিয়ে আসো তো দেখি। আমার দুই নানুর ভাবটা দেখে যেন আশার আর কথা বুঝতে বাকি রইল না যে তিনি ও খালামণি সব ভয়াবহ নিনজা টেকনিকের কথা শুনে ভয় পেয়ে গেছে। তখন আমি জলদি করে একটা পান এনে রীতিমতো নানুর হাতে দিতেই যেন নানু সে পানটা মুখে দিতে দিতে বলতে শুরু করলো তার জীবনে ঘটে যাওয়া ভৌতিক অভিজ্ঞতা। বলছেন মান্নার নানু, তাহলে শোনো নাতি ভাই, এখন যে গল্পটা আমি বলবো না, এই গল্পটা কিন্তু আজ থেকে প্রায় তা বলতে পারো বেশ অনেক বছর আগে, আর এটা কিন্তু একদম সত্য ঘটনা, বুঝতে পারলে? আমি কোনো মিথ্যে বানোয়াট গল্প বলছি না তোমায়। ঘটনাটি ছিল প্রায় 2000 সালের দিকে। কোন এক শীতের কালের ঘটনা। তোমরা সকলেই জানো আমাদের নওগাঁ জেলার উপর দিয়ে বয়ে চলেছে আত্রাই নদী। আর আজকের ঘটনাটা হলো এই শান্ত নদীর এক ভয়াবহ সত্য ঘটনা। আমাদের মহাদেবপুর থানাতে এক জায়গা আছে যার নাম হলো বগের মোড়। এই বাজারের পাশে রয়েছে ছোট্ট একটা গ্রাম, আর সেখানে বসবাস করত ফরিদুল এবং তার পরিবার। বুঝলে, একদিন রাতের বেলা হঠাৎ করে ফরিদ স্বপ্নে দেখলো যে অদ্ভুত দেখতে একটা কালো ছায়া তাকে উদ্দেশ্য করে এক ক্ষীণ কণ্ঠে বলছে, ফরিদুল, আজ থেকে ঠিক 15 দিন পরে তুই সন্ধ্যা রাত রায় নদীর হাতে ঝিল পার হতে নেমে 3 হাত ডুব দিবি। আমি তোকে কিছু উপহার দেব, তুই চিন্তা করিস না। আমি তোকে যেদিন ডাক দিতে যাব তার 3 দিন আগে আবারও জানিয়ে দিয়ে যাব। এই বলে সে অবটা বাতাসের সাথে বেরিয়ে যায়। জেফরি ভাই, এই হাতি ঝিলটি হলো মহাদেবপুর আত্রাই ইন্দ্রের সংলগ্ন একটি স্থান। এই স্থানের পাশে রয়েছে একটা শ্মশান। এই হাতির ঝিল দাহ কাজটি হলো নদীর এমন একটা জায়গায় যা পুরনো নীল পানি শুকিয়ে গেলেও সেখানে পানি কখনো শুকায় না। অনেকে এটিকে নদীর ব্যাগও বলে থাকে। লোকমুখে শোনা যায় যে এই দহতে নাকি অনেক আগে একই সাথে 4 জনকে বা 4 জনের রাজা মহারাজা তাদের বড় বড় নৌকা ফিরাতেন। আর এই হাতির ঝিল দাহতে এখনকার সময় এসেও অনেকে অনেক মূল্যবান ধন রত্ন পায়, যেমন চান্দি, সোনার পয়সা, সোনার পিতল, এমনকি সোনার কলসি, সোনার হার ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু পায়। তো বলছেন সরাসরি আমার নানা। স্বপ্নটা দেখে ফরিদুল অনেক খুশি হয়ে যায়, কারণ এর আগে যারা যারা এই ধরনের স্বপ্ন দেখেছে তারা সকলেই অনেক মূল্যবান সম্পদের মালিক হয়েছে। সে হাতের ঝিল দাও থেকে উঠিয়ে নিয়ে এসেছে বিভিন্ন কাজের চাপ আর 15 দিনের ব্যবধানে। ফরিদুলের সে অবুক্তির কথা ওরা ভুলেই গেল। এরপর দেখতে দেখতে পার হয়ে যায় 11টা দিন। সে রাতে যখন ফরিদুল ঘুমিয়েছিল না, ঠিক তখন আবার সে কালো অবকটাকে দেখতে পায়। সে অবকটি তাকে আবারও মনে করিয়ে দেয় যে তাকে কি করতে হবে, আর সেই দাওতে দেবে 3টি ডুব দেওয়ার কথা মনে করিয়ে দেয়। স্বপ্নটি দেখে ফরিদুল রীতিমতো ঘুম থেকে লাফ দিয়ে উঠে। স্বপ্নটি আবারও দেখে যেন তার হার্ট বিট যেন বেড়ে যায়, কিন্তু সে তখন কাউকে কিছুই বলে না।
দেখতে দেখতে চলে আসে সেই দিনটা। সেই অবটির কথা মতো সেই দিন সন্ধ্যাবেলায় ফরিদুল সে হাতের ঝিল দাহর কাছে চলে যায়। সে সময় নদীতে খুব একটা পানি ছিল না। ফরিদুল তখন আস্তে আস্তে পানিতে নামতে শুরু করলো। প্রথম হাঁটু পানি, তারপর মাজা পর্যন্ত পানি, আর শেষ পর্যন্ত সে যখন দাহের মধ্যে নামলো না, তখন পানি ছিল তার বুক পর্যন্ত। তারপর ওই দাহ পানিতে এক এক করে ডুব দিতে লাগলো। সে যখন প্রথম ডুবটা দিল না, উপরে উঠে দেখতো যে পরিষ্কার পানি যেন সম্পূর্ণভাবে কালো হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার, যা দেখে ফরিদুলের হৃদস্পন্দন অতিরিক্ত মাত্রায় বেড়ে গেল। তার ভয় রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে গেল, থরথর করে কাঁপতে লাগলো। তারপর সে ভয় ভয় আবারও একটা ডুব দিল। দ্বিতীয় ডুব দিয়ে উঠতে সে পানির দিকে তাকিয়ে দেখলো যেন পুরো পৃথিবীর পানি লালের মতো হয়ে গেছে, একদম রক্ত লাল। যা দেখে যেন তার পুরো শরীরের সিঁড়ি দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। চারদিকে এতটাই রক্ত ছিল, রীতিমতো তার মাথা চক্কর দিয়ে উঠলো। তার পুরো শরীরটা যেন গোলাতে লাগলো। তার মনে হচ্ছিল এখনই যেন তার পেটের ভেতর থেকে সকল নারী ভুঁড়িগুলো রীতিমতো বমি উঠে যাওয়ার উপক্রম হলো, এবং বাইরে বের হয়ে আবারও যেন তৃতীয় ডুবটা দিবে সেই পর্যন্ত সে শক্তিটুকু হারিয়ে ফেলেছিল, এতটাই ভয় পেয়েছিল। তারপর তার শরীরের সমস্ত শক্তি একত্রিত করে সে তৃতীয় ডুবটা দিল। আর তৃতীয় ডুব থেকে উঠতেই সে দেখতে পেল এখন যেন নদীর পানি একেবারে স্বাভাবিক হয়ে গেছে, আর পানির মাঝে কোনো অস্বাভাবিকতা নেই। নদীর পানি যেন একেবারে শান্ত। যখন যে নদী থেকে উঠতে যাবে, তখন সে নদীর পানির নিচ থেকে অদ্ভুত একটা টান অনুভব করলো, যেন কোনো কিছু ভারী কিছু নিচের দিকে রীতিমতো টানছে, আর দু হাত রীতিমতো ধরে আছে। বিষয়টা উপলব্ধি করতে পেরে সে অনেক কষ্ট করে ধীর পায়ে আস্তে আস্তে হাঁটু পানি পর্যন্ত এসে থেকে যায়। হাঁটু পানিতে এসে যা দেখলো তা দেখে তার আনন্দে ছটফট করতে শুরু করলো। হাঁটু পানিতে এসে সে তার হাতের দিকে তাকিয়ে দেখতে পেল সে তার হাতের সাথে রাজ্যের পানি ভেতর থেকে উঠে এসেছে, আর সেটা চকচক করছে সোনার কলস। কলসের চারপাশে আঁকাবুকি করা আছে, বিভিন্ন ধরনের নকশা আছে। তারপরে ফরিদুল সেই সোনার কলসটি একটা গামছাতে ভালো করে পেঁচিয়ে নিয়ে তার বাড়িতে চলে যায়, এবং তার একদল বিদেশি চোরাচালানকারীর কাছে বিক্রি করে দেয়, এবং সে রাতারাতি প্রায় কয়েক কোটি টাকার মালিকও হয়ে যায়। কি লিসনার্স ওয়ান, আপনারা নিশ্চয়ই ভাবছেন যে সামান্য একটা সোনার কলসির দাম কয়েক কোটি টাকা কিভাবে হয়, তাই না? তাহলে শুনুন, কলসিটি ছিল আজ থেকে প্রায় কয়েক শত বছর পুরাতন, এক কথায় বহু মূল্যবান অ্যান্টিক একটা কলস। আর পুরাতন জিনিসের দাম কিন্তু অনেক বেশি হয়ে থাকে, তা আপনারা সকলেই খুব ভালো করেই জানেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। রাতারাতি কোনো কষ্ট ছাড়াই এত টাকা পাওয়ার কারণে ফরিদুলের ভেতরে এক প্রকার লোভ, লালসা আর অধিকতর লোভ যেন একবার প্রভাব ফেলে গেল। ফরিদুল যখন রাতে ঘুমিয়েছিল না, তখন সে আবারও সেই সন্ধ্যায় হাতে ঝিলে সে দাঁড়ের পানিতে ঘটে যাওয়া সেই সময় সকল ঘটনাগুলো আবারও তার চোখের সামনে ভেসে উঠল। সে স্বপ্নের মধ্যে আবারও দেখতে পেল তার দেওয়া সেই তৃতীয় রূপটির ভেতরে পানির নিচে রাখা সেই সব ধন রত্ন ভাণ্ডারে ভরে গেছে। ফরিদুল তার তৃতীয় ডুব দেওয়ার পর যখন সে পানির নিচে গিয়ে চোখ খোলে, তখন সে দেখতে পায় যে যেখানে পানির নিচে মাটি বদলে যাবে যেন সোনা, হিরে আর মূল্যবান সকল ধন রত্ন দিয়ে মোড়ানো। ওই কথাটা তার মনে পড়তেই যেন ফরিদুলের ঘুম ভেঙে লাফিয়ে উঠে হাসতে হাসতে লালসা ভরা কণ্ঠে বলতে লাগলো, সোনামণি মুক্তা আমার, ওই পানির নিচে থাকা সকল সম্পদ আমি চাই, আমি চাই, আমি চাই। এই বলে ফরিদুল সেই রাতে উঠে আবারও চলে যায়। সে হাতে ঝিল দেয়, সে গিয়ে আবার পানিতে নেমে হন্ত হয়ে সে লুকানো সম্পদ খুঁজতে থাকে। এভাবে অনেকটা সময় কেটে যাওয়ার পর হঠাৎ করে ফরিদুলের হাতে একটা সোনার বালা এসে লাগলো। ফরিদুল তখন হাসতে হাসতে সোনার বালাটি হাতে নিয়ে নাচতে নাচতে সেখান থেকে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে সে আবারও ঘুমিয়ে পড়ে। এই যেন এক মহা শান্তির ঘুম। হঠাৎ করে ঘুমের মাঝে বিকট এক আত্মচিৎকারে রীতিমতো ফরিদুলের ঘুমটাও ভেঙে যায়। তার এমন আত্মচিৎকার শুনে তার পরিবারের সকল মানুষ রীতিমতো ছুটে আসে ফরিদুলের কাছে। তখন ফরিদুলের মা বলল, কি রে বাবা,
তুই হঠাৎ এভাবে চিৎকার করলি কেন? কি হয়েছে তোর? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস নাকি? তখন প্রতিউত্তরে ফরিদুল কেমন যেন জবান না দিয়ে গলা ফাটানো এক আত্মচিৎকার করা শুরু করলো। না, আমি শপথ কিছুতে দিব না। ওটা আমি পেয়েছি। ওটা শুধু আমার অধিকার রয়েছে। এই ভেবে সে অনেকটা সময় ধরে চিৎকার করতে থাকে। ফরিদুলের এমন চিৎকারের মূল রহস্য তার দেখা সে স্বপ্নের বর্ণনাও আজ সকলের কাছে অজানা। সে কখনো তার দেখা সে স্বপ্নের সম্পর্কে কাউকে কিছু বলেনি। ওদের পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। মূলত সমস্যাটা শুরু হয় টিকের পর থেকে। সেদিনটির পর থেকে রোজ ফরিদুলের বাবা, মা, দাদু প্রত্যহ একের পর এক ভয়ঙ্কর সবাই রীতিমতো স্বপ্ন দেখা শুরু করলো। এক ভয়াবহ স্বপ্ন দেখত। একটা কালো আবহাওয়া ভয়াবহ এক কণ্ঠে হুঙ্কার দিয়ে তাদেরকে বলছে, তোদের এত লোভ! আমি তো তোদের অনেক ধন সম্পদের মালিক করে দিয়েছি, তাও তোদের লোভ শেষ হয়নি। আমি তোদের আরো সুযোগ দিচ্ছি। তোরা আমার জিনিসটা আমার কাছে ফিরিয়ে দে। তোর ছেলে যে বানাটা নিয়ে এসেছে ওইটা আমার কাছে ফিরিয়ে দে। আর যদি তোরা আমার কথা না শুনিস তাহলে ফলাফল অতি ভয়াবহ হবে। এইসব স্বপ্ন দেখার পর ফরিদুলের পরিবার প্রথমে সে বানাটি ফিরিয়ে দিতে চাইলেও কেমন যেন অর্থের লোভে তারা কেউ বানাটা ফিরিয়ে দিল না। তারা তো বলতে লাগলো, এই অবধি আমাদের কিছুই করতে পারবে না, আমরা যা পেয়েছি তা কখনো ফিরে দিব না। এরপর কেটে যায় বেশ কয়েকটি বছর। এর মধ্যে ফরিদুলও বিয়ে হয়ে যায় এবং তার ঘরে আলো করে তার একটা মেয়ে সন্তানও চলে আসে। তার বয়স আনুমানিক 6 বছরে পেরিয়ে যায়। তো এমনই সময় একদিন দুপুরে ফরিদুলের বউ এবং তার মেয়ে যায় নদীতে গোসল করতে। তাদের বাড়িতে থাকা টিউবওয়েল নষ্ট হয়ে যাওয়ার কারণে মূলত তারা নদীর পানিতে গোসল করার সিদ্ধান্ত নেয়। নদীর তখন পানি ছিল মোটামুটি 1 কোমর পর্যন্ত। ফরিদুলের বউ এবং তার মেয়ে গোসল করছে। এমন সময় ফরিদুলের মেয়ে সে নদীতে হাঁটু পানিতে একটা ডুব দিল। ফরিদুলের বউ এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে তার মেয়ে কিভাবে গোসল করছে, সে দৃশ্যটা দেখছিল। তার মেয়ের সন্তানটি ডুব দেবার অনেক সময় পর যেন সে তার পানির নিচ থেকে বেরিয়ে আসার কোনো নাম গন্ধ দেখছিল না। যা দেখে ফরিদুলের বউ জলদি করে গিয়ে তার মেয়েকে হন্তদন্ত করে খুঁজতে থাকে। একটা পর্যায়ে সে চিৎকার করে তার শ্বশুর শাশুড়িকে ডাক দেয়। ফরিদুলের মা বাবা এসে দেখে তার ছেলের বউ হাঁটু পানিতে পাগলের মতো কিছু একটা খুঁজছে আর অঝরে কান্না করছে। তখন ফরিদুলের বাবা আশেপাশে তাকিয়ে দেখতো তার নাতনি সেখানে নেই। বিষয়টা সে বুঝতে পেরে হন্তদন্ত হয়ে পানিতে নেমে তার নাতনিকে খুঁজতে থাকে। ডুবুরিকে দেখে পানির নিচে রীতিমতো খোঁজাখুঁজি করা শুরু করল। জেলেদেরকে রীতিমতো ডেকে রীতিমতো জাল টেনে যেভাবে চেষ্টা করা হয় সমস্ত চেষ্টা করলো। তারা আর সে পিচ্ছি মেয়েটাকে খুঁজে পেল না। আশেপাশ থেকে রীতিমতো ডুবুরি নিয়ে খোঁজা হলো। একবারে ডুবুরি পানিতে নিচে সর্ব জায়গায় খোঁজা শুরু করলো। জেলেদেরকে ডেকে জাল ফেলে রীতিমতো অনেক চেষ্টা করার পরেও সে পিচ্ছি মেয়েটাকে খুঁজে পাওয়া গেল না। ফরিদুল তার মেয়েকে হারিয়ে যেন এক প্রকার পাগল হয়ে গেল। তার পুরো পরিবার যেন না খাওয়া রীতিমতো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। এইভাবে কেটে যায় প্রায় 2টোর সময় এবং এইভাবে কেটে যায় 2টো দিন। সেদিন রাতে ফরিদুল যখন ঘুমিয়েছিল তখন হঠাৎ বাইরে থেকে একটা চিকন কণ্ঠে ডাক শুনতে পায়। সেই কণ্ঠটি তার কানে আসতেই যেন ফরিদুল বিছানা থেকে এক লাফ দিয়ে উঠে বসে। সে শুনতে পায় তার ঘরের বাইরে থেকে একটি বাচ্চা মেয়ে তাকে ভাঙা ভাঙা কণ্ঠে ডাকছে, বাবা, ও বাবা, দরজাটা খোলো বাবা, আমার অনেক ভয় লাগতেছে বাবা, ও বাবা, আমাকে ভেতরে নিবা না বাবা, আমাকে নিয়ে যাও বাবা। বাচ্চা মেয়েটার এমন কথা শুনে এবং কণ্ঠটা শুনে ফরিদুল বোঝার বাকি রইল না এটা তার মেয়ের কণ্ঠ। ফরিদুল তখন তার মেয়ের কণ্ঠ শুনে রীতিমতো ভয় লাফিয়ে রীতিমতো বাইরে বেরিয়ে যাও এবং বাইরে বেরিয়ে যাওয়ার পর যা দেখলো না, ফরিদুলের বউ রীতিমতো চিৎকার করে বলতে লাগলো, কি হলো তোমার? কোথায় যাচ্ছ তুমি? তুমি এভাবে শোনো, কোথায় যাচ্ছ? থামো বলছি।
ফরিদুলের বউয়ের এমন চিৎকার করা দেখে শ্বশুর শাশুড়ি ঘুম থেকে উঠে এলো এবং বলতে লাগলো, বৌমা কি হলো, এত রাতে এইভাবে চিৎকার কেন করছো? তখন ফরিদুলের বউ বলে উঠল, বাবা আপনার ছেলে তো পাগলের মতো দৌড়াতে দৌড়াতে বাইরে চলে গেল। আমি এতবার দরকার পরেও কোন রকম ভ্রুক্ষেপ করলো না। ছেলের বউয়ের মুখে এমন কথা শুনে যেন ফরিদুলের বাবা মা এক দৌড়ে রীতিমতো বাড়ির বাইরে এসে দেখে ফরিদুল রীতিমতো হন্তদন্ত হয়ে যায়, নদী থেকে নেমে যাচ্ছে। যা দেখে তারা অনেকবার ফরিদুলকে ডাকার পরেও তারা যেন কোন রকম কাজ হচ্ছিল না। ফরিদুলের বাবা এক দৌড়ে যায় এবং কেউ তাকে বাধা দিতে পারছিল না। তো যাই হোক, কিন্তু আফসোস ফরিদুলের কাছে পৌঁছানোর আগে যেন আচ্ছা নদীর সেই পানি তাকে গ্রাস করে নিল। ফরিদুলকে গ্রাস করে নিল। তার পুরো পরিবারের চোখের সামনে যেন ফরিদুল অদ্ভুত ভাবে তলিয়ে যায় নদীর পানির তলদেশে। যা দেখে ফরিদুলের মা এবং বউ সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। আর অপরদিকে ফরিদুলের বাবা দেখতে পায় হঠাৎ করে সেটা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করলো। নদীর পানিতে উত্থাল পাতাল রীতিমতো বয়ে গেল। এতটাই বড় বড় ঢেউ বইতে শুরু করলো যে পায়ের ভেতরে আবছা ভাবটা দেখতে পায় যে সে কালো অবরটা তাকিয়ে আছে। আর সেই কালো অবরটা বিভৎস ভাবে খিলখিল করে হাসছিল। ঘটনাটি ঘটার ঠিক 3 দিন পরে হঠাৎ করে একদিন সে হাতে জেল দাহের মাঝে ভেসে ওঠে ফরিদুল এবং তার 6 বছরের মৃত কন্যা। 6 বছরের মৃত কন্যার মৃতদেহটা। ঘটনাটি আজও বহাদুরপুর থানার সে আত্রাই নদীর পার্শ্ববর্তী লোকজনের মুখ থেকে শোনা যায়। আর এই হাতির জেল দাওতে এখনো প্রতি বছর মানুষ মারা যায়, হারিয়ে যায়। হ্যাঁ, তবে তাদের মৃতদেহ কখনো কখনো পাওয়া যায়, আবার কখনো কখনো পাওয়া যায় না। আবার সেখানে অনেক মানুষ অনেক রকম ধন সম্পদ পেয়ে থাকে। এটি একেবারে সত্যি ঘটনা, বুঝলেন আর ভাই? যাও আজকে যাও, আরেকদিন আরেক গল্প শোনাবো। এই বলে আমার নানু ঘটনাটি শেষ করেন। প্রাণপ্রিয় জোশী ভাই, আশা করি আজকের এই ঘটনা আপনাদের কাছে মনোমুগ্ধকর লেগেছে। ঘটনাটি ভয়ের ছিল কিনা জানি না, তবে অনেকে শিক্ষণীয় ছিল। লোভে পাপ, পাপে মৃত্যু, কোনোদিন লোভ করতে নেই। নিজের লাইফে অনেক প্রবলেম শুরু হয়েছিল, আল্লাহর রহমতে এখন ভালো আছি। আজকে যে ঘটনা বলতে চলেছি সেটা দুবাই ঘটা এক অদ্ভুত এবং মর্মান্তিক ঘটনা। 3 জন মানুষকে এবং একটা ফ্যামিলিকে নিয়ে এই ঘটনা। কিন্তু রহস্যের কথা হলো 3 জন মানুষের 3টা দেশের জন্ম এবং এই 3 জন মানুষ একই কোম্পানিতে একই ডিপার্টমেন্টে একই রকম ভাবেই কাজ করত। এদের নাম দিনেশ, ডেভিড এবং কমল। ওদের প্রফেশনটা ছিল একটা ক্লাবে ক্লিনিং করা। ক্লাবে অ্যাডমিশন বা স্টাফ থাকার জায়গাকে কেন্দ্র করে ক্লাবের রুম ছিল বিল্ডিং এর 5ম তলার ছাদের দরজার সাথে। মানে রুম থেকে বের হলে ছাদে যাওয়া যেত। অর্ধেকটা ছাদ, অর্ধেকটা ফ্ল্যাট। আর এই ফ্ল্যাটের ভেতরে ছোট্ট ছোট্ট করে পার্টিশন ছিল প্রায় 15টা। যারা দুবাই থাকে তারা বুঝতে পারবেন পার্টিশনটা কেমন হয়। আর যারা জানেন না তাদের উদ্দেশ্য করে বলছি, একটা রুমকে 3 থেকে 4 ভাগে বিভক্ত করে পার্টিশন তৈরি করা হয়। মানে একটা রুমকে 3 থেকে 4টা রুম বানানো হয়। আমাদের ঘটনাটা পার্টিশন নাম্বার 7 নিয়ে। এই পার্টিশনের দরজা খোলা মাত্রই সরাসরি ছাদ দেখা যেত। আর ওই ছাদে গেলে বিল্ডিং এর পেছনের অংশে কবরস্থান দেখা যেত। আমি মনে করি এই পর্যন্ত আপনারা জায়গাটা সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে পেরেছেন। সরাসরি এবার ঘটনায় আসা যাক। দিনেশ 2018 সালে এই ক্লাবে ক্লিনার হিসেবে যোগদান করেন এবং ওর ডিউটি টাইমিংটা ছিল দুপুর থেকে 2 থেকে রাত 2 পর্যন্ত, মানে 12 ঘন্টা পর্যন্ত। ওর বাড়িটা ছিল নেপালে। আর এই ক্লাবে ক্লিনিং পোস্টে থাকা ব্যক্তির জন্য 7 নম্বর পার্টিশনটি বরাদ্দ ছিল। কোম্পানির সাথে আলাপ আলোচনার পরে দিনেশ চলে যায় কোম্পানির অ্যাডমিশন, মানে ওই 7 নম্বর পার্টিশনে। দিনেশ প্রায় 9 থেকে 10 মাস এই ক্লাবে কাজ করে এবং হঠাৎ করে একদিন চলে যায় কোম্পানিকে একটা ইনফরমেশন না দিয়ে। কোম্পানিরও ওর নামে ডায়েরি করে পুলিশের কাছে। দুবাই পুলিশের কোনো খোঁজ খবর দিতে পারেনি দিনেশের
ব্যাপারে। তা যাই হোক, দিনেশের কোনো খোঁজ খবর না পাওয়ায় ওই ক্লাবের নতুন একজন ক্লিনার আসে। ডেভিড তার বাড়ি ছিল আফ্রিকায়। সে প্রায় 1 বছর কাজ করার পর পাওয়া যায়নি দিনেশের মতো করে। ক্লাবের পক্ষ থেকে আবারও সে ডায়েরিটা করা পর পুলিশে, কিন্তু কোনোই লাভ হলো না। কোনো খবর পাওয়া যায়নি ডেভিডের। পুলিশ পুরো 2 মাসে 7 নম্বর পার্টিশনে ইনভেস্টিগেশন করে। পরে হলে সবকিছু যেন আবারও স্বাভাবিক হয়ে যায় এবং সেই ক্লাব আবারও নিউ দেন নতুন একজন ক্লিনার। নাম ছিল কমন। ইন্ডিয়া ইউপিতে ওর বাড়ি। 2020-এ কমন এসে কাজে জয়েন করে এবং ওকে দেওয়া 7 নম্বর পার্টিশন। কিন্তু আশ্চর্যের বিষয় 2021 সালের মাঝামাঝিতে কেউ কি খুঁজে পাচ্ছিল না এবং এই জন্য ক্লাব কর্তৃপক্ষ আবারও পুলিশের কাছে ডায়েরি করে। ক্লাব কর্তৃপক্ষ আবারও ডায়েরি করেন, কিন্তু কমনের কোনো খোঁজ খবর পাওয়া যায় না। 2021-এর মাঝামাঝি কোনো এক কারণে ক্লাব কর্তৃপক্ষ আবারও ডায়েরি করে, কিন্তু কমনের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। 2021-এর মাঝামাঝি কোনো কারণে ক্লাব কর্তৃপক্ষ ওই বিল্ডিং এর একটা এগ্রিমেন্ট করেনি এবং স্টাফের রুমের জন্য। এইভাবে কেটে যায় প্রায় 2 থেকে 3টা মাস। এই 3 জনের বাকি ঘটনাটা আমরা এই ঘটনার শেষে শুনতে পারবো, বুঝতে পারবো। আর আমার ঘটনা যার কাছ থেকে শোনা ছিল আজাদ ভাই, ওনার কাছ থেকে যেভাবে ঘটনাটি পেয়েছি ঠিক সেভাবেই বলছি। একই বিল্ডিং এ আমি নিজে থাকতাম 3য় তলায়, ঠিক সামনের ফ্ল্যাটে থাকতেন আজাদ ভাই। তখন 2024-এর মাঝামাঝি সময় ওনার সাথে নিয়ে চায়ের দোকানে পরিচিত হয়েছিলাম। একটা সময় কথা বলতে বলতে জানতে পারি উনি আমার সামনের ফ্ল্যাটে থাকেন ওনার ফ্যামিলির সাথে, এবং এটাও জানতে পারলাম যে উনি এই বিল্ডিং এ প্রায় 5 বছর ধরে আছেন এবং বর্তমানে 2025-এ এসে ওনার কাছ থেকে আমি সবকিছু জানতে পারলাম এই বিল্ডিং এর রহস্যজনক ঘটনা আর 7 নাম্বার পার্টিশনে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা। আজাদ ভাই বললেন, এই বিল্ডিং এর 5ম তলায় একটা নেপালি ফ্যামিলি থাকতো, স্বামী স্ত্রী এবং ছোট্ট একটা ছেলে ছিল। একদিন রাতে আমরা দেখতে পাই ওই ফ্ল্যাট থেকে অনেক চিল্লাচিল্লির আওয়াজ আসছে, কিন্তু দুবাই তুমি অন্যের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলাটা এক প্রকার অপরাধ। তাই আমরা শুধুমাত্র শুনতেই পাচ্ছিলাম যে ওইখানে অনেক ঝগড়াঝাটি চলছে, কিন্তু ওইখানে কোনো ইন্টারফেয়ার বা কিছু বলে নাই ওদেরকে। প্রায় 15 দিন পরে বিল্ডিং এর কেয়ারটেকার লক্ষ্য করে ওই ফ্ল্যাটের মানুষজনকে দেখা যাচ্ছে না, এমনকি ফ্ল্যাটের ভেতর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে। কেয়ারটেকার প্রায় 2 থেকে 3 দিন কলিং বেল দিয়েও কোনো রেসপন্স পাওয়া যায় না। তখন কেয়ারটেকার বিল্ডিং কর্তৃপক্ষকে জানিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ফেলে। ফ্ল্যাটের দরজা ভাঙার পর যা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। ফ্ল্যাটের দরজা ভাঙার পরপরই পচা মাংসের গন্ধটা চারদিকে ছড়িয়ে পড়ে। সামনে পাবারালি একটা কুকুরের লাশের উপরে পড়ে থাকে কেয়ারটেকারের পাটা। ভয়ে রীতিমতো চিৎকার করে আশেপাশের সকল মানুষ চলে আসে। কেয়ারটেকার দৌড়ে বাইরে চলে এসেছিল। মানুষজন ওকে পানি খাইয়ে সান্ত্বনা দিয়ে আবারও ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করলো, কিন্তু এই কি, সবাই যেন নাকে চাপ দিয়ে বড় বড় চক্ষুনে বেরিয়ে আসছে। লাগছিল কোনো মৃত মানুষকে চলতে দেখছে সবাই, তো বাইরে এসে বমি করছে, আবার কেউ 2জন মিলে ধরে বাইরে নিয়ে আসছে অজ্ঞান হবে এরকম অবস্থা। বাইরে যারা দাঁড়িয়ে ছিল তারা ভাবছিল কি হয়েছে ভেতরে, আর যারা ভেতরে ছিল তাদের কথা বলার শক্তিটুকু তারা যেন খুঁজে পাচ্ছিল না। অতঃপর জানা গেল যে ওখানে যে 2জন স্বামী স্ত্রী, ওর একটা বাচ্চা শিশু ছিল, ওদের পরনে একটাও কাপড় নেই। আর এই জিনিসটা সবচাইতে ভয়াবহ, সেটা হলো স্বামী স্ত্রী এবং যেটা ছোট ছেলে ছিল, 3 জনের বুকের যেন 2 হাত ছিঁড়ে ফেলা হয়েছে, বিভৎসভাবে খুলে ফেলা হয়েছে। এমনকি মেঝেতে পড়া ওদের পোশাক কুকুরটা যেটা ছিল সেটার বুকেরটা রীতিমতো কি যেন টেনে ছিঁড়ে ফেলেছে। যা হোক, পুলিশকে কল করা হলো। পুলিশ এসে তদন্ত করে লাশ 3টা এবং সাথে করে কুকুরটার লাশও নিয়ে গেল পোস্টমর্টেম করার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো 3 জন মানুষ ও একটা কুকুরের বডি পার্টস সব কিছু ঠিক ছিল, কিন্তু হাড় ছিল না কোনো বডিতে। এমনকি কুকুরের হার্টও ছিল না।
প্রায় 6 মাস এই ফ্ল্যাটটা বন্ধ থাকার পর একটা ঘটনা ঘটে। 5ম তলায় সরকারিভাবে তালা মেরে দেওয়া হয়। এই কারণে এই জায়গাগুলো সম্পূর্ণ নিষিদ্ধ ছিল সরকারিভাবে, কিন্তু মাঝে মধ্যে পুলিশ সিআইডি এসে এই জায়গাটা তদন্ত করত। 6 মাস পর যখন ফ্ল্যাটটা উন্মুক্ত করে দেওয়া হয়, তখন একটা ক্লাব এই ফ্ল্যাটটা ওদের স্টাফের একাডেমিশন বানাতে এবং বিল্ডিং কর্তৃপক্ষের কাছ থেকে রেন্ট নেওয়া হয়। ক্লাবটি ওই ফ্ল্যাটটাকে পার্টিশনের রূপ দেয়, মানে একটা রুমকে 3-4 ভাগে বিভক্ত করে রুম বানায়। এবং রহস্যজনক হলো 7 নম্বর পার্টিশনটা যেখানে ছিল, সেখানে স্বামীর স্ত্রীর লাশ এবং ছেলের লাশ পড়েছিল। ক্লাবের স্টাফদের মুখ থেকে শোনা যেত কখনো কখনো কারো চলার শব্দ, কারো আর্তনাদের শব্দ শুনতো, কেউ ডাকছে তো কেউ কাঁদছে। অদ্ভুত ভাবে এই শব্দটা শুনতে বাইরে কেউ দেখতে পেত না। আচ্ছা ভাবেন তো, স্টাফগুলোর সাথে কিছু কেন হয়নি? ঘটনার শুরুতে আমি 3 জনের নাম মেনশন করেছিলাম যারা কিনা 7 নম্বর পার্টিশনে থাকতো, কিন্তু সবাই এক এক করে উধাও হয়ে যায়, যাদের কিনা দুবাই পুলিশ এখন পর্যন্ত কোনো সন্ধান পায়নি। চলো শুনে নেই ঘটনার বাকি অংশটা আর বর্তমানের পরিস্থিতিটা। দীনেশ, ডেভিড এবং কমল 3 জনই ওই ক্লাবের ক্লিনিং কাজ করত এবং তাদের থাকার জায়গাটা ছিল 7 নম্বর পার্টিশনে। ওই বিল্ডিং এর পেছনে ছিল একটা কবরস্থান, যা কিনা আমি ঘটনা শুরু করবার আগে বলেছিলাম। কোন এক মানুষের মৃত্যু হয় দুবাইতে, ওনার বাড়িটা কোথায় বা কোন দেশের ওটা জানতে পারেনি, কিন্তু ওনাকে দাফন কাফনের ব্যবস্থা করা হয় ওই বিল্ডিং এর পেছনের কবরস্থানে। দাফন কাফন শেষে যখন সবাই চলে যাচ্ছিল, ঠিক তখনই 2 থেকে 3 জন মানুষ কবরস্থানের একটু ভেতরে চলে যায়, ওই বিল্ডিংটা বরাবর পিছনে চলে যায়। যতটুকু জানা গেছে ওই মানুষ 3 জন কিন্তু ওই দুবাইয়ের নাগরিক। যখন ওরা ভেতরে যায় তখন দেখতে পায় একটা গর্তের ভেতরে 3টা লাশ পড়ে আছে, ঠিক একই রকম বুকটা চিরে রাখা হয়েছে। পুলিশে কল করলে পুলিশ এসে লাশটিকে 3টা পোস্টমর্টেম করে এবং জানায় যে 3টা লাশ কোন রকমের হার্ট নেই এবং ওদের মৃত্যুর 20 দিন আগে হয়েছে একই সময়। তখন 2022 সালের জানুয়ারি ফেব্রুয়ারি হবে। আশ্চর্যের বিষয় 2018 সালে নিখোঁজ হচ্ছে এই 3 জন মানুষ, কিন্তু ওদের লাশ যখন পাওয়া যায় পোস্টমর্টেমে বলা হয় 20 দিন আগে একসাথে ওদের মৃত্যু হয়েছে। এইটা কিভাবে সম্ভব? 3 দেশের 3 জন মানুষের সাথে কি সবারই একসাথে অদ্ভুত ভাবে দুশ্মনী থাকবে? কার দুশ্মনী থাকতে পারে এমন? মেনে নিলাম দুশ্মনী থাকতেই পারে, কিন্তু ওই ফ্ল্যাটে যে মৃত্যুগুলো হয়েছিল প্রথমে যাদের হার্ট পাওয়া যায়নি, ওই হার্টগুলো কি নেই কেন? ঠিক এই 3টি ছেলে 3টি দেশের ওদের মৃত্যু হয়েছে বা কেউ মার্ডার করেছে, কিন্তু ওদের হার্ট কি নেই কেন? বর্তমানে এই দুবাই টেকনিশিয়ান 2টি কথা জ্ঞানী দুনিয়া পুরো পৃথিবীর মাঝে এক আধুনিক শহর যখন দেখতে পায় এই ফ্ল্যাটে এমন কিছু হচ্ছে যা কিনা বিজ্ঞান প্রযুক্তি দ্বারা ব্যাখ্যা করা অসম্ভব, বাধ্য হয়ে এই আধুনিক যুগে আধুনিক শহরে পুরো বিল্ডিংটাই বন্ধ করতে বাধ্য হয়। যখন বিল্ডিংটা বন্ধ করে তখন আমি নিজে ওই বিল্ডিং এ ছেড়ে আরেকটা বিল্ডিং এ যেতে বাধ্য হই। তখন এই বিল্ডিং এর রহস্য জানতে গেলে এই ঘটনাটি আমি পেয়ে যাই। সবার কাছে একটা প্রশ্ন থাকবে, আসলে কি ছিল ফ্ল্যাট নাম্বার 502 এবং পার্টিশন নাম্বার 7? সবাই নিখোঁজ হয়ে কোথায় চলে গেল যাদেরকে কোথাও কোনোদিন পাওয়া গেল না? আমি আজও কনফিউজড এই ঘটনা নিয়ে। খুবই রহস্যজনক, খুবই কনফিউজড এবং একই সাথে অলৌকিক ঘটনা যার কোনো ব্যাখ্যা নেই, যার কোনো এক্সপ্লেনেশন নেই। জোফি ভাই ভুলে যাননি তো আমায়? অনেকদিন পর ঘটনা লিখছি, বানানে এবং স্পেলিং এ কোনো মিস্টেক হলে আই এম রিয়েলি সরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আমি বাজেদ আহমেদ, আসসালামু আলাইকুম। কে তুমি? আমি তোমার কি ক্ষতি করেছি? তখন সে প্রাণীজি আফজালকে বলল, কিরে আদম সন্তান, তুই নাকি আমাকে দেখবি? তাহলে আমাকে দেখ, ঘামবে যাচ্ছিস কেন? এই বলে অনেক বিভৎস ভাবে হাসছিল। তখন আফজাল বলল, আমাকে তো বেরো না। তখন ওই জন্তু বলে উঠল, আচ্ছা আমি তোকে মারবো না যদি তুই তোর মেয়েকে আমাকে দিস। তো জেফরি ভাই, আফজাল একটা মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল মরিয়ম। তো গল্পে ফিরা যায়। তখন আফজাল বলল, না না না,
এইটা হবে না কখনো। আমি আমার মেয়েকে তোর মতো শয়তানের হাতে তুলে দেব না। তো সেই জন্তুটা হাসছিল আর বলছিল, তাহলে তুই বর আজকে। এই বলে জানের মাথায় হাত দিয়ে তার মাথাটা ছিঁড়ে ফেললো আর তার বুকটা দুই হাত ছিঁড়ে করে যেটা হৃৎপিণ্ড বের করে হাসতে হাসতে হাওয়ার সাথে মিলে গেল। পরের সকালে গ্রামের মানুষজন আফজালের লাশটা ঝিলের পাশে পেল। সবাই তো বুঝতে পারলো এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। তারপর তারা লাশটা জানাজা দিয়ে মাটি দিল আর আফজাল পরিবারের সবাই অনেকটা ভেঙে পড়লো। এরপর থেকে শুরু হলো বনুয়ারি গ্রামের সে মৃত্যুর প্রহর। রোজ গভীর রাতে সবাই বাড়ির দরজা জানালায় গিয়ে বিভিন্ন মানুষের রূপের কণ্ঠে ডাকাডাকি করত। এরকম করতে করতে হঠাৎ একদিন রাতের বেলা ওই গ্রামে বনুয়ারি নামের একটা 65 বছর বয়সী বৃদ্ধ মহিলার বাড়িতে আসছিল। আসলে জিফরি ভাই মনু মিয়া আবাদপুর নামের এক হাট আছে, সেখানে শাকসবজি ব্যবসা করত। তো মনু মিয়া দেখলো ঝিলের পাশে একটা ছোট্ট বাচ্চা বসে থেকে কান্না করছে, আর তার কান্না এতটা মায়াবী ছিল যে কারো মন যেন পড়ে যাবে। এরপর মনু মিয়া দূর থেকে বলল, কে রে, এত রাতে একা একা বসে থেকে কান্না করে? তখন সে বাচ্চাটা কিছুই বলেনি, সে তার মতো করে কান্নায় করছিল। তখন মনু মিয়া আস্তে আস্তে তার কাছে গিয়ে বলল, কিরে বাবা, তুই কান বাড়ির ছাওয়াল রে, এত রাতে এখানে একা একা বসে বসে কান্না করতেছিস? তোর কি হয়েছে বলতো, আমারে বল। তখন সে বাচ্চার তার মুখটা আস্তে আস্তে করে মনু মিয়ার দিকে ঘোরালো, একটা শয়তানি হাসি দিল। আর তার চোখটা ছিল না চোখের জায়গায়, আর ওটা মুখে শয়তানি হাসি ছিল। হাসিটা এমন ছিল যে অনেক দিন ধরে একটা ক্ষুধার্ত ভাই সামনে হরিণ দেখতে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, ঠিক সেই বাচ্চাটাও সেরকম মনু মিয়াকে বোঝালো। মনু মিয়া তখন আটকে উঠলো ওই বাচ্চাকে দেখে। মনু মিয়া তখন বলল, তুই ভালো হতে পারিস না, তুই কি সত্যি করে বল, তুই কোনো মানুষ হতে পারিস না, হতেই পারে না। তখন সে বাচ্চাটা হাসছিল জোরে জোরে আর বলছিল, আমি কি দেখবি, তুই আমাকে দেখলে সহ্য করতে পারবি তো, হে আদম সন্তান? বলে সে তার আসল রূপে আসলো। তখন মনু মিয়া তাকে বলছিল, আমাকে বেরো না, আমি তোমার কি ক্ষতি করেছি? তখন সে জন্তুটা বা অবরটা বলল, তুই আমার কোনো ক্ষতি করিসনি, কিন্তু আজকে তোর রক্ত দিয়ে আমি আমার পেটের ক্ষুধা মিটাবো, বুঝতে পেরেছিস? এই বলে সে হাসছিল। এবং তখন এটা বলার সাথে সাথে রীতিমতো তার দেহটা পড়ে আছে। পরে এলাকার সবাই মিলে নিয়ে এসে তার লাশটা জানাজা করে মাটি দিয়ে দিল। তারপর গ্রামের অনেক পশু পাখি বিলুপ্ত হতে শুরু করলো। তখন হঠাৎ সেই গ্রামে আমজাদ নামের একজন কবিরাজের আবির্ভাব হয়। সেই গ্রামে মাটিতে পা দিতে বুঝতে পারলো সেখানে খারাপ কিছু ছায়া আছে। তখন সে কিছু না বলে গ্রামের মধ্যে প্রবেশ করলো, আর সে দেখলো গ্রামের মধ্যে কেমন জানি একটা ভয়ের ছায়া মানুষের চোখে মুখে ভয় পেয়ে আছে। আসলে জিফরি ভাই আমজাদ কবিরাজ তার মেয়েকে ওখানে বিয়ে দিচ্ছিল, আর সে তার মেয়েকে দেখার জন্য ওখানে গিয়েছিল। তারপর আমজাদ কবিরাজ তার মেয়ের বাড়িতে গিয়ে, অর্থাৎ আমার দাদির বোনের বাড়িতে গেল। আসলে জিফরি ভাই আমজাদ কবিরাজ ছিল আমার দাদির বাবা। তো আমজাদ কবিরাজ সবকিছু শোনার জানার পর তার মেয়েকে বলল, মা, আমাকে একটা ঘর দে, আমি আমার বন্ধু জিনকে ডাকবো আর তার সাথে কথা বলবো। তো তার মেয়ে তাকে একটা ঘর দেখিয়ে দিল, আর আমজাদ কবিরাজ সেই ঘরে গিয়ে তার বন্ধু জিন সরফরাজকে ডাকলো। আসলে জিফরি ভাই সরফরাজ জিন ছিল খান্নাস প্রজাতির জিন। তো সরফরাজ জিন এসে প্রথমে সালাম দিল আর বলল, আর বন্ধু আমজাদ, কি হয়েছে বলতো, যার জন্য তুমি আমাকে স্মরণ করলে? তখন আমজাদ কবিরাজ সবকিছু সরফরাজকে বলল, আর সরফরাজ শুনে বলল, বাচ্চা, তুমি একটু ধৈর্য ধরো, আমি কি এখনই খোঁজ খবর নিয়ে আসছি, আসলে এই গ্রামের সমস্যাটা কি। এই বলে সরফরাজ চলে গেল। আর 1 ঘন্টা পর আবারও এসে বলল, আসলে সরফরাজের ভাষা আমি বলছি, শোনো আমজাদ, এই গ্রামে কোনো জিন না, একটা আদমখোরের চোখ পড়েছে। আর সেই আদমখোর কোনো সাধারণ আদমখোর নয়, সে স্বয়ং ইবলীসের বংশধর। তাই তার সাথে আমি পারবো না, কারণ সে আমার থেকে অনেক অনেক গুণ শক্তিশালী। তখন আমজাদ বলল, তাহলে কি করব এখন? তখন সরফরাজ বলল, কেন, তোমার বন্ধু আইন কবিরাজ সে তো আছে,
তুমি তাকে খবর দাও, আর সে এই সমস্যার সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। এই বলে আমজাদ কবিরাজ আইন কবিরাজকে খবর পাঠালো। আর তার খবর পেয়ে আইন কবিরাজ অর্থাৎ আমার দাদার বাবা সে মনোয়ারি গ্রামে চলে যায় এবং সে গরুর গাড়িতে করে গেল। প্রিয় জোশী ভাই, আগেকার দিনে অত্যাধুনিক গাড়ি ছিল না, তাই গরুর গাড়ি সময় ব্যবহার করত। তখন আইন কবিরাজ যেতে যেতে হঠাৎ রাতের আবাদ পুকুরের পৌঁছানোর পর ওখানে বিশাল বড় একটা দিঘি আছে। সেই দিঘিতে যেতে গরু আর সামনে যেতে চাচ্ছিল না, গরুরা অনেক বেশি লাফালাফি করছিল। তখন আইন কবিরাজ বুঝতে পারলো আর সেই গরুর গাড়ি থেকে নেমে পড়ছিল। কে সামনে আয়, আড়ালে এসব জীবদের উপর হামলা করিস না। তখন আইন কবিরাজের কথা শোনার পর তার সামনে দুটো কুকুররূপী জিন হাজির হলো। তারা আইন কবিরাজের উপর হামলা করবে, এরকম সময় বোরসালিন জিন হাজির হলো। আসলে জোশী ভাই, বোরসালিন জিন ছিল আইন কবিরাজের আরেক বন্ধু। পরের দিন বোরসালিন জিনকে নিয়ে গল্প পাঠাবো। তো গল্পে ফিরা যাক। বোরসালিন এসেও দুইটা কুকুররূপী পিশাচের মাথায় এক টানে ছিঁড়ে ফেললো। এরপর সে আইন কবিরাজের কাছে এসে তাকে বলল, বন্ধু, তুমি ইলিয়াস ভাইকে না বলে একা একা কোথায় যাচ্ছ? আর আমার আসতে একটু দেরি হয়ে গেলে পিশাচগুলো তো তোমাকে মেরে ফেলে দিত। তখন আইন কবিরাজ বোরসালিন জিনকে বলল, বোরসালিন, হায়াত মৎসব আল্লাহর হাতে, আমার মৃত্যু এদের হাতে লেখা থাকলে তবে তাই হতো। তারপর আইন কবিরাজ বোরসালিনকে সমস্ত ঘটনা খুলে বলল। আর এটাও বলল, বোরসালিন, তুমি একটু খোঁজ নিয়ে দেখো এই আদমখোর এখন কোথায় আছে আর তার পরিকল্পনা কি। এটা বলার পর আইন কবিরাজ আবারও রওনা দিল সে মনোয়ারি নামের গ্রামের উদ্দেশ্যে। তারপর আইন কবিরাজ মনোয়ারি গ্রামে পৌঁছানোর পর তার বন্ধু আমজাদ কবিরাজের সাথে দেখা করলো। তারপর আমজাদ কবিরাজ তাকে সমস্ত কিছু বলল। সে শোনার পর তার বন্ধু বোরসালিনকে স্মরণ করল। সাথে সাথে বোরসালিন জিন হাজির হল। তখন আইন কবিরাজ তাকে বলল, বন্ধু, কোনো খোঁজ পেলে কে এই আদমখোর আর কেন সে এই গ্রামের মানুষদের মারছে? তখন আইন কবিরাজকে বোরসালিন জিন তার ভাষায় বলল, বলো, শোনো আইন কবিরাজ, আদমখোর কোনো সাধারণ আদমখোর নয়। এই আদমখোর আজ্জাজিলের বংশধর, সে আজ্জাজিলের পূজা করে। তুমি জানো আইন কবিরাজ, এই আদমখোর মানুষকে মরার পর তার কলিজা এবং হৃৎপিণ্ড কেন নিয়ে যায়? সে এসব তার প্রভু আজ্জাজিলকে ভোগ হিসেবে দান করে। সে অসীম শক্তির অধিকারী হতে চায়। সবকিছু শোনার পর আইন কবিরাজ বলল, বন্ধু বোরসালিন, এখন কি করা যায় বলেন তো? তখন বোরসালিন বলল, আমার পক্ষে তো এই আদমখোরের সাথে লড়াই করা সম্ভব নয়। আপনি আপনার ভাই ইলিয়াসকে স্মরণ করেন আর তাকে বলুন তার কাছে অবশ্যই এই বিষয়ে বুদ্ধি পাবেন। আর এটা শোনার পর আইন কবিরাজ তার বন্ধু ইলিয়াসকে ডাকার জন্য একটা রুমের মধ্যে গেল। আর সে তার চোখ বুঝে ইলিয়াসকে স্মরণ করছিল। তখন ইলিয়াস আইন কবিরাজের মাথার মধ্য দিকে বলে উঠল, আমার ভাই আইন, আমি সব কিছু জানি, তুমি চিন্তা করো না। আমি যা যা বলি তুমি শুধু তাই তাই করবে, আর আমি সময় মতো ওখানে পৌঁছে যাব। এইটা বলার পর ইলিয়াস জিন চলে গেল। আর আইন কবিরাজ ঘর থেকে বাইরে এসে তার বন্ধু আমজাদকে সবকিছু বলল আর বলল, তুমি সব জিনিস আজকে দিনের মধ্যে রেডি করো, আমি আজকে রাতে রুকিয়া করব। তারপর আমজাদ কবিরাজ 7 পুকুরের পানি, 7 মসজিদের পানি আর নতুন একটা গামছা, 2টা মোরগ এসব নিয়ে আসলো। তারপর রাত যখন একটা বাজলো তখন আইন কবিরাজ এসব কিছু নিয়ে সে ঝিলের পাশে গেল। গিয়ে 7 মসজিদের পানি দিয়ে 2টো বৃত্ত তৈরি করলো। আর তার মধ্যে আইন কবিরাজ আর আমজাদ কবিরাজ বলল। আর টানা 2 ঘন্টা রুকিয়া করার পর তার খেয়াল করলো পুকুর থেকে একটা কালো ধোঁয়া বের হতে লাগলো। আর ধোঁয়ার মধ্য থেকে অনেক হাসির শব্দ আসছিল। তারপর ধোঁয়া শেষ হয়ে যাওয়ার পর তারপর মধ্য থেকে সেই আদমখোর বের হয়ে আসলো। আর বের হয়ে শেষে বলল, আইন, জানোয়ারের বাচ্চা, আমাকে কেন ডাকলে তুই? তোকে তো আজকে শেষ করে দেব রে জানোয়ারের বাচ্চা। তারপর আইন কবিরাজ বলল, শয়তান, কে কাকে ডাকে শেষ করে দেয় সে তো সময় বলে দেবে। এইটা শোনার পর আদমখোর বলল, দেখা যাবে তোকে কিভাবে বাঁচায়। এইটা বলার পর আদমখোর আইন কবিরাজের কাছে আসতে লাগলো। তখনই আকাশ থেকে একটা আগুনের গোলা বাটিতে পড়লো। আর সেটার মধ্য থেকে বোরসালিন জিন বেরিয়ে আসলো। আর বোরসালিন জিন এসে বলল,
শয়তান, তুই আমার বন্ধুকে মারতে যেতে চেয়েছিস, আগে আমার সাথে লড়াই কর, এরপর আমার বন্ধুকে মারতে যাস। এইটা বলার পর দুজন যুদ্ধে লিপ্ত হলো। তারপর শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। যুদ্ধ করতে করতে একটা সময় বুরসালিন জিন হাঁপিয়ে গেল, আর তখনই আদমখোর তাকে আগুনের শিকল দিয়ে বেঁধে ফেললো আর হাসতে লাগলো। এইটা দেখে আইন কবিরাজ কান্না শুরু করলো। তখন আদমখোর তাকে বলল, আইন আইন জানোর বাচ্চা, তুই বৃত্তের মধ্যে থেকে বের না হোস তাহলে তোর বন্ধুকে মেরে ফেলবো। তখন আইন কবিরাজ বলল, শয়তান, তুই আমার বন্ধুকে কিছু করবি না, প্রয়োজন পড়লে আমাকে মেরে ফেল, তারপর আমার বন্ধুকে ছেড়ে দে। এইটা বলার পর আইন কবিরাজ বৃত্ত থেকে বেরিয়ে আসলো, আর তখনই আদমখোর বুরসালিনকে ছেড়ে দিয়ে আইন কবিরাজকে ধরলো আর বুকে একটা লাথি মেরে বুকের ওপর দিয়ে বুক ছিঁড়ে কলিজা বের করবে। এমন সময় আকাশে বিজলি চমকালো, প্রকৃতি কেমন যেন বিভৎস হয়ে গেল, মাটি কাঁপতে লাগলো, আর আকাশ থেকে একটা আলো মাটিতে এসে পড়লো, আর সেই আলোর মধ্য থেকে একটা সুন্দর যুবক বের হয়ে আসলো। তখন আদমখোর বলে উঠল, কে তুই? এখানে কেন মরতে আসলি? তখন সে যুবকটা বলল, কে আমি? এটা শুনলে তুই নিজে ঠিক রাখতে পারবি তো? আদমখোর বলল, তুই কে? তখন বুরসালিন বলল, এটা আব্বাসের পুত্র ইফরিত, 47তম বাদশাহ ইলিয়াস। এটা বলার পর আদমখোর আইন কবিরাজকে ছেড়ে দিয়ে এদিক সেদিকে পালাতে লাগলো। তখন ইলিয়াসের জিন তার আসল রূপে আসলো আর বলল, আজকে তোর বা নেই শয়তান, আমি জানি তুই আজাজিল ইবলিস শয়তানের বংশধর, তোর মৃত্যু নেই, কিন্তু আমি তোকে এমন জায়গায় বন্দি করব যেখান থেকে তুই কখনো মুক্ত হতে পারবি না। বলি তাকে একটা গাছের সাথে বন্দি করে রাখলো, আর আইন কবিরাজকে বলল, আপনি সবাইকে বলে দিন এই গাছের আশেপাশে কখনো যেন কোনো মানুষ না আসে। এরপর ইলিয়াস জিন সে রাজ্যে ফিরে গেল, আর আইন কবিরাজ সবাইকে কথা বলার পর গ্রামে ফিরে গেল। তো জেফরি ভাই, সেই গাছটা বিলের মধ্যে এখনো আছে, মানুষ সেখানে যাতায়াত করে না। মায়াবী লাগছিল। একটা ঝিঝি পোকার ডাক রাতের নিস্তব্ধতাকে আরো বেশি গাঢ় করে তুলছে। গ্রামের পিচ টানা পথ ছেড়ে আমাদের গাড়িটা যখন কাঁচা রাস্তায় থামলো, ঠিক তখনই থেকে ঝাঁকুনিটা শুরু হলো। গন্তব্য শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে রায়দিঘি গ্রাম। আমার বন্ধু আলোকের বাবার বাড়ি সেখানে। ওর মামাতো বোনের বিয়ের উপলক্ষে ওই অসময় বেরিয়ে পড়া। গাড়িতে আমরা 3 জন, আমি, আলোক আর আমাদের আরেক বন্ধু শুভ। ড্রাইভার চাচা বারবার বলছিলেন, স্যার এই রাস্তায় রাতে না এলে পারতেন, যা রাস্তা, আর সামনে তো খোয়া পারিতে হবো, খুব ভয় লাগতেছে। আলোক অভয় দিয়ে বলল, আরে যা চিন্তা করো না, খোয়াঘাটের লোক থাকে, আর কতটুকু এবার রাস্তা। কিন্তু ওর কথা ভরসা পাচ্ছিল না। চারদিকে যত দূর চোখ যায় শুধু বিস্তীর্ণ ধান ক্ষেত, আর মাঝে মাঝে 2-1টা তাল গাছ ভূতের মতো দাঁড়িয়ে আছে। যাদের আলোয় ভেজা ধান ক্ষেত চেক করছিল, কিন্তু সে সৌন্দর্য কেমন যেন গা ছমছমে। শহরের জীবন অভ্যস্ত চোখে এই নির্জনতা অস্বস্তিকর ঠেকছিল। প্রায় 8 ঘন্টা চলার পর গাড়িটা একটা বাজারের মতো জায়গায় এসে থামলো। কয়েকটা দোকানপাট বন্ধ, শুধু একটা চায়ের দোকানে টিম টিম করে আলো জ্বলছে। সেখানে কয়েকজন বয়স্ক লোক বসে গল্প করছিল। গাড়ি থেকে নামতেই ঠান্ডা ভেজা বাতাস গায়ে লাগলো। অলোক এগিয়ে গিয়ে দোকানের বেঞ্চিতে বসা এক বৃদ্ধকে জিজ্ঞেস করলো, চাচা রায়দিঘি যাওয়ার খোয়াঘাটটা কোন দিকে? আর খেয়া কি চালু আছে তো নাকি এখন? বৃদ্ধ আমাদের দিকে আপাত মস্তক একবার দেখে নিলেন। তার ঘোরাটে চোখে কি যেন একটা ছিল, সতর্কতা নাকি ভয়, ঠিক বুঝলাম না। তিনি বললেন, এ রাতের বেলা খেয়া পার হইলেন, সাহস তো ভালোই দেখি আপনাকে। সোজা উত্তর দিকে যান, বেটো বদ্ধরা। কিন্তু কথাটা শেষ হতেই তিনি থেমে গেলেন। শুভ অধৈর্য হয়ে পড়ল, কিন্তু কি চাচা, তাড়াতাড়ি বলুন না, আমাদের কাজ আছে। বৃদ্ধ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, না কিছু না, সাবধানে যান। আর খেয়াঘাটে গিয়ে যদি দেখেন কেউ নাই, তাহলে বেশি টাকাটাই করেন না, ফিরে আসেন কেমন? তার কথা বলার ধরনটা একটু অদ্ভুত লাগলো। একজন মাঝবয়সী লোক পাশ থেকে বলে উঠল,
আরে মজিদ চাচা, ওনারা তো শহরের মানুষ, এসব বোঝে না। আপনারা যান ভাই, খোয়া পাইবেন। হারুন মাঝি তো থাকেই। আমরা আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠলাম, কিন্তু মজিদ চাচার ওই ডাকাটাকে কইলেন না কথাটা মাথায় ঘুরপাক খেতে লাগলো। গাড়ি আবারও চলতে শুরু করলো। এবার রাস্তা আরো খারাপ, চাকা কাদায় প্রায় বসে যাচ্ছিল। চারিদিক খুটখুটে অন্ধকার, হেডলাইটের আলোয় পথটা কোনো মতে দেখা যাচ্ছিল। অবশেষে আমরা খেয়া ঘাটের কাছে গিয়ে পৌঁছালাম। গাড়ি থেকে নেমে যা দেখলাম তাতে মনটা আরো যেন দমে গেল। এটা ঠিক খোয়া ঘাট নয়, নদীর একটা ভাঙা পার, একটা বিশাল আস্ত গাছ, ডালপালা মিলে পুরো জায়গাটা ছাদার মতো ডেকে রেখেছে। গাছের ঝুড়িগুলো সাপের মতো করে ঝুলছে। তার নিচে একটা ছোট্ট চাল ঘর সমতো মাঝির থাকার জায়গা, কিন্তু সেখানে কোনো আলো নেই, সারা শব্দ নেই। নদীটা বেশ চওড়া, ওপারে আবছা আবছা কয়েকটা আলো জ্বলতে দেখা যাচ্ছে। সম্ভবত ওটাই রায়দিঘির গ্রাম। নদীর পানি স্থির, চাঁদের আলো পরে রীতিমতো চকচক করছে। সবকিছু কেমন যেন অস্বাভাবিক রকমের শান্ত। বাতাসের কোনো শব্দ নেই। আলোক গলা চড়িয়ে ডাকল, মাসি, ও মাসি, কেউ আছেন? হ্যাঁ, পার করে দিবেন কেউ? ওর ডাকটা ফাঁকা জায়গায় প্রতিধ্বনিত হয়ে মিলে গেল, কিন্তু কোনো উত্তর এলো না। আমরা তিনজন একে অপরের দিকে তাকালাম। শুভর চোখ মুখে বিরক্তি। ও বলল, দূর, এখন কি হবে? রুটা তো বলেছিল হারুন মাঝি থাকে। আমি বললাম, চলো তো চালটার কাছে গিয়ে দেখে আসি, ঘুমিয়ে তো থাকতে পারে। আমরা তিনজন সাবধানে ভাঙা পারে বিয়ে রীতিমতো চালাটার দিকে এগিয়ে গেলাম। দরজায় ধাক্কা দিতেই ক্যাচ করে খুলে গেল। ভেতরে খটখটে অন্ধকার, একটা ভ্যাবসা পুরনো গন্ধ। মোবাইলের আলো ফেলে দেখলাম ঘরটা খালি। একটা কোণে একটা ছেঁড়া মাদুর, একটা মাটির কলসি আর একটা হাঁড়ি কড়ি ছাড়া আর কিছুই নেই। দেখি মনে হয় এখানে বহুদিন কেউ থাকে না। হঠাৎ করে আমার শির দানা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। মনে হলো এই জায়গাটা ঠিক স্বাভাবিক নয়। মজিদ চাচার কথাগুলো আবারও কানে বাজতে লাগলো। অলোক হতাশ হয়ে পড়ল। এখন উপায় কি? রাতটা কি এখানে কাটাতে হবে নাকি? শুভ তখন বলল, আরেকবার ডেকে দেখো, জোরে ডাক দে। অলোক আবারও গলা ফাটিয়ে ডাকলো, কেউ কি আছো নাকি? ও মাসি ভাই, পারাবার কি বন্ধ নাকি? এবারও কোনো সারা শব্দ নেই, শুধু দূরের গ্রাম থেকে কয়েকটা কুকুরের কান্নার আওয়াজ ভেসে এলো। পরিবেশটা ক্রমশ যেন ভারী হয়ে উঠছিল। আমাদের তিনজনের মধ্যে একটা চাপা অস্বস্তি কাজ করছিল। আমি বললাম, চল গাড়িতে ফিরে যাই, এখানে থাকাটা কেন জানি ঠিক হবে না মনে হচ্ছে। সকালে যা করা যাবে। আমরা যখন ফিরে যাওয়ার জন্য ঘুরে যাব, ঠিক তখনই ঘটলো ব্যাপারটা। নদীর ওপার থেকে কেউ একজন যেন খুব ক্ষীণ এবং ভাঙা গলায় সাড়া দিল, গলার স্বরটা এতটাই অস্পষ্ট যে প্রথমে মনে হচ্ছিল বাতাসের শব্দ, কিন্তু আমরা তিনজনে স্পষ্ট শুনেছি। অলোক ঝুঁকে হয়ে রীতিমতো নদীর দিকে মুখ করে বলল, আমরা পার হব, একটু আসবেন? এবার উত্তরটা একটু স্পষ্ট হলো, আসি। গলার স্বরটা কেমন যেন অদ্ভুত, মনে হচ্ছে বেশ দূর থেকে আসছে। আবার মনে হচ্ছে কানের পাশেই কেউ যেন ফিসফিস করে বলছে। সেটা বয়স্ক কোনো মানুষের, কিন্তু তার মধ্যে একটা অস্বাভাবিক রকমের ক্লান্তি আর শূন্যতা মেশানো। আমরা অধীর আগ্রহে নদীর দিকে তাকিয়ে রইলাম। মিনিট 5 কেটে গেল, কিন্তু কিছুই দেখা গেল না। চারদিকে আগের মতোই নিস্তব্ধতা। শুধু অধৈর্য হয়ে বলল, কি হলো, আসছে না তো? ঠিক তখনই আমরা দেখলাম নদীর মাঝ বরাবর কালো বিন্দু ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। একটা ছোট্ট ডিঙি নৌকা, এবং চাঁদের আলোয় নৌকাটার অবরটা স্পষ্ট, কিন্তু যেই বইটা বাঁধছে তাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না। একটা লম্বা ছায়ের মতো আবহ বলি মনে হচ্ছে। নৌকার যত কাছে আসছিল আমাদের বুকের ভেতরটা ধূপ ধূপ করছিল। একটা অদ্ভুত ভয় যেন আমাদেরকে গ্রাস করছিল। কেন জানি না মনে হচ্ছিল ওই নৌকায় যা আছে তার স্বাভাবিক কিছু নয়। নৌকাটা যখন ঘাটের কাছাকাছি এলো,
আমরা মাঝিকে দেখার জন্য ঝুঁকে পড়লাম। লোকটার পরনে একটা ময়লা ফতোয়ার লুঙ্গি, মাথায় গামছা বাঁধা, মুখটা অন্ধকারে ঢাকা, কিন্তু তার শরীরের গঠনটা কেমন যেন হাড় ছিঁড়ে। বইটা পাওয়ার ভঙ্গিতে কোনো শক্তি নেই, মনে হচ্ছে যেন কোনো যন্ত্র ধীর গতিতে চলছে। নৌকাটা ঘাটে ভিড়তে একটা স্যাঁতস্যাঁতে পচা গন্ধ নাকে এসে লাগলো, যেন বহুদিন ধরে ডোবা কোনো কিছু একটা গন্ধ আসছে। অলোক স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, চাচা, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম, চলুন তাড়াতাড়ি পার করে দিন। মাঝি কোনো কথা বলল না, শুধু মাথাটা সামান্য কাত করে ঘাটের দিকে ইশারা করলো, যেন আমাদের নৌকায় উঠতে বলছে। তার এই নীরবতার ভয়ে আবহটা আরো বাড়িয়ে দিল। আমি ইতস্তত করছিলাম, শোভা আমার কানে ফিসফিসে বলল, কিরে দাঁড়িয়ে রইলি কেন, চল উঠে পড়ি। আমি আর দেরি না করে সাবধানে নৌকায় পা রাখলাম। নৌকাটা একটু দূরে উঠলো, অলকার শুভ একটু উঠে বসলো। আমরা তিনজন ভারী রীতিমতো নৌকাটা অনেকটাই দেবে গেল। মাঝি কোনো কথা না বলে আবারও বইটা বাইতে শুরু করলো। নৌকা ধীরে ধীরে মাঝ নদীর দিকে এগোতে লাগলো। আমরা তিনজন চুপচাপ বসে আছি। নদীর ঠান্ডা বাতাস গায়ে কাঁপনে ধরিয়ে দিচ্ছিল। আমি আর চোখে মাঝের দিকে তাকালাম। লোকটা এতটাই স্থির হয়ে বসে আছে যে তাকে দেখতে একটা পাথরের মূর্তি বলে মনে হচ্ছে। শুধু তার হাতে দুটো যান্ত্রিক ভাবে বইটা টেনে চলেছে। নৌকাটা যখন ঠিক মাঝ নদীতে ঠিক তখনই হঠাৎ করে চারপাশের বাতাসটা থেমে গেল। ঝিঝি পোকার ডাকটাও আর শোনা যাচ্ছে না। চারদিকে একটা কবরের নিস্তব্ধতা, নদীর পাড়েও আয়নার মতো লাগছে। হঠাৎ করে অলোক কথা বলে উঠলো, ওর গলার স্বরটা কেমন যেন কেঁপে উঠলো। চাচা, আপনার নাম কি হারুন? মাঝি বইটা বাবা থামালো না। সে খুব ধীরে ধীরে প্রায় না শোনার মতো করে জবাব দিল, হারুন। হারুন তো মরে গেছে, গাঙে ডুইবা মরে গেছে। কথাটা শোনার সাথে সাথে আমাদের তিনজনের শরীর দিয়ে বরফ শীতল একটা স্রোত বয়ে গেল। আমি আর শুভ ভয় অলোকের দিকে তাকালাম। অলোকের মুখটাও ফ্যাকাশে হয়ে গেছে। শুভ কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, মারা গেছে মানে? কবে মারা গেছে? মাঝি এবার একই রকম নির্লিপ্ত ভাবে জবাব দিল, এই তো গত অবসর রাতে খেয়া বার করাতে গিয়া নৌকা উল্টায় গেছিল, লাশটা ভাসে উঠছিল 3 দিন পর। আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। তাহলে এই লোকটা কি? হারুন মাঝি যদি মারাই গিয়ে থাকে, তাহলে কে আমাদেরকে পার করছে? আমি সাহস করে লোকটার মুখের দিকে তাকাতেই চেষ্টা করলাম। ঠিক তখনই চাঁদটা এক টুকরো কালো মেঘের আড়ালে ঢাকা পড়ল। চারদিকে ঘটঘটে অন্ধকার নেমে এলো। সে অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট দেখলাম মাঝি ধীরে ধীরে আমাদের দিকে তার মুখটা ঘোরাচ্ছে। চাঁদের মেঘের আড়ালে ডুবে দেওয়ার সাথে সাথে আমাদের চারপাশটা অন্ধকারে তলিয়ে গেল। সে জমাট বাঁধা অন্ধকারের মধ্যে নৌকায় স্যাঁতস্যাঁতে সেই পচা গন্ধটা আরো তীব্র হয়ে নাকে এসে ধাক্কা মারল। আমাদের তিনজন নিঃশ্বাস প্রায় বন্ধ, বুকের ভিতরে হাতুড়ির মতো ঘা পড়ছে। ঠিক সেই মুহূর্তে আমাদের সামনে বসে থাকা ছায়া মূর্তিটা, যে নিজেকে হারুন মাঝির নয় বলে দাবি করেছে, সে খুব ধীরে ধীরে যান্ত্রিক ভাবে আমাদের দিকে মুখ ঘোরালো। অন্ধকারে তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু যেটুকু আবছা বোঝা যাচ্ছিল তাতেই আমাদের রক্ত জল হয়ে গেল। সেখানে মানুষের মুখের কোনো আদল নেই, বড় হচ্ছে যেন কাদা আর শ্যাওলা দিয়ে লেপে দেওয়া হয়েছে মাংসপিণ্ড। দুটো চোখ জায়গায় দুটো গভীর কালো গর্ত, যেখান থেকে কোনো দৃষ্টি নয় বরং একটা শীতল শূন্যতা বেরিয়ে আসছে। তার মুখ থেকে কোনো শব্দ বের হলো না, কিন্তু আমরা তিনজনই যেন মানসিকভাবে একটা হিমশীতল বার্তা পেলাম, পালাবার কোনো পথ নেই। শুভ আতঙ্কিত হয়ে প্রায় চিৎকার করে উঠেছিল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের
হলো না, শুধু একটা গোঙানির মতো আওয়াজ হলো। আলোকের অবস্থাও বিভৎস। সে পাথরের মতো শক্ত হয়ে গেছে, তার চোখ দুটো রীতিমতো বিস্ফারিত। আমার মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা বোধ হয় আর চলবে না। পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছিল। যদিও আমরা বসেছিলাম একটা নৌকার উপরে। ঠিক তখনই সেই মূর্তিটা তার একটা হাত আমাদের দিকে বাড়িয়ে দিল। সে হাত মানুষের নয়, ফোসকা পড়া, ফোলা পচন ধরা একটা অঙ্গ, যার আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আর খুবই সরু। আঙ্গুলের ডগা থেকে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ছে নৌকার পাটাতনে, টুপ 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 করে। এই সামান্য শব্দটাই সেই কাপড়ের নিস্তব্ধতা যেন হাজার গুণ জোরে আমাদের কানে বাজছিল। আমার মনে হলো এই বুঝি সে আমাদের কাউকে স্পর্শ করবে, আর সেই স্পর্শ যে কি ভয়াবহ হবে তা কল্পনা করতেই আমাদের সারা শরীর অসাড় হয়ে আসছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম, মনে মনে আমার জানার সমস্ত দোয়া দরুদ পড়ার চেষ্টা করতে লাগলাম, কিন্তু ভয় সবকিছুই যেন গুলিয়ে যাচ্ছিল। হঠাৎ করে অলোক যেন সম্মিত ফিরে পেল। সে মরিয়া হয়ে চিৎকার করে উঠল, কে আপনি? কে চান আমাদের কাছে? আমাদেরকে যেতে দিন। ওর চিৎকার কোনো কাজ হচ্ছিল না। মূর্তিটা আগের মতো স্থির, কিন্তু এবার তার সেই কাদার মতো মুখ থেকে একটা চাপা ঘর ঘরের শব্দ বেরিয়ে এলো। শব্দটা মানুষের গলার নয়, যেন ভাঙা রেকর্ডারের আওয়াজের মতো বিভৎস। ভাড়া দিয়া যা। কথাটা শুনে আমরা আরো বিভ্রান্ত হয়ে গেলাম। কিসের ভাড়া? আমরা তো এখনো পারই হয়নি। শুভ কাঁপা কাঁপা গলায় বলল, কিসের ভাড়া? আমরা তো এখনো পৌঁছায়নি। সে মূর্তিটা আবার একই কথা বলল, এবার আরো শীতল, আরো স্পষ্ট। বার হয়ে বার ভাড়া জান, তোদের জান দিয়া ভাড়া মিটাইতে হইব। এই কথা শোনার পর আমাদের আর বোঝার বাকি রইল না, এটা কোনো সাধারণ বিপদে আমরা পড়িনি। এটা কোনো সাধারণ মানুষ নয়, কোনো জাগতিক প্রাণী নয়, এই কোনো অপশক্তি। এটা একটা অতৃপ্ত আত্মা যা এই নদীতে আটকে আছে। হারুন মাঝির কথাগুলো আমার মাথায় ঘোরপাক খেতে লাগলো। সে কি তাহলে অপশক্তির হাতে মারা গিয়েছিল? হঠাৎ করে নৌকাটা প্রচন্ড ভাবে তুলে উঠলো। বড় হলো নিচ থেকে কি প্রবল শক্তি দিয়ে নৌকাকে ধাক্কা দিচ্ছে। আমরা তিনজন রীতিমতো ছিটকে একে অপরের দিকে গিয়ে পড়লাম। অলোক কোনো মতে নৌকার পাশটা ধরে নিজেকে সামনে দিল। আমি আর শুভ পাটাতনের উপরে হুমড়ি খেয়ে পড়লাম। সে পচা স্যাঁচেতে পানিতে আমাদের হাত মুখ মাখামাখি হয়ে গেল। অলোক চিৎকার করে বলল, নৌকা ডোবানোর চেষ্টা করছে, লাভ দে রে, পারে যেতে হবে। কিন্তু কোথায় পার? কোন পার? দুই পার সমান দূরত্বে ঘুটঘুটে অন্ধকার। তার চেয়ে বড় ভয়, হিয়ত হয়ে পানিতে কি আছে তা আমরা জানি না। এই মূর্তিটা যদি আমাদের পানির নিচেই আমাদের জন্য অপেক্ষা করে। ঠিক তখনই মেঘের আড়াল থেকে চাঁদটা আবারও বেরিয়ে এলো। আকাশে চাঁদের আলোয় আমরা যা দেখলাম তাতে আমাদের আত্মা খাঁচা ছড়ে যাওয়ার উপক্রম হলো। আমাদের নৌকাতে ঘিরে ধরেছে অসংখ্য মানুষের হাত, কিন্তু সেগুলো পচে গলে যাওয়া হাত। ফ্যাকাশে সাদা হাতগুলো নৌকার কিনারায় ধরে যাচ্ছে, যেন এক্ষুনি এটাকে উল্টে দেবে। পানির নিচ থেকে কোঙানির মতো অস্ফুট শব্দ ভেসে আসছে। মনে হচ্ছে যেন শত শত অতৃপ্ত আত্মা এই নদীর তলায় বন্দী হয়ে আছে, আর আজ আমাদেরকেও তাদের সঙ্গী করতে চাইছে। আর আমাদের সামনে বসা সে মাঝি, সে এখন আর বৈঠা বাইছে না। সে স্থির হয়ে বসে আছে, তার সেই গর্তের মতো চোখ দিয়ে আমাদেরকে দেখছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু আমরা ঠিকই বুঝতে পারছিলাম এই ঘটনাটা সেই নিয়ন্ত্রণ করছে। শুভ আর সহ্য করতে পারলো না। সে বাঁকো বলে চিৎকার দিয়ে জ্ঞান হারালো। তার শরীরটা আমার গায়ের উপরে এড়িয়ে পড়লো। আমি তাকে ধরে রাখার চেষ্টা করলাম, কিন্তু আমার নিজেরই তখন দাঁড়ানোর শক্তি নেই। অলোক বলিয়া হয়ে উঠেছিল। সে তার পকেট থেকে লাইটারটা বের করার চেষ্টা করছিল। তার হাত থর থর করে কাঁপছে। কয়েকবার চেষ্টা করার পর সেই লাইটারটা জ্বালাতে সক্ষম হলো, এবং লাইটারের ছোট্ট আগুনের শিখাটা সে ভয়াবহ পরিবেশকে বিন্দু মাত্র ভরসা দিতে পারল না। কিন্তু সেই আলোতেই আমরা মাছের মুখটা এক ঝলকের মতো স্পষ্ট দেখতে পেলাম।
লোকটার মুখটা পচে গলে যাওয়া একটা বিভৎস মাংসপিণ্ড, একটা চোখের কোঠর বেরিয়ে ঝুলছে, অন্যটা নেই, নাক বা ঠোঁটের কোনো অস্তিত্ব নেই, মুখের একটা অংশ এমন ভাবে খসে পড়েছে যে ভেতরের বাড়ির হাড় দেখা যাচ্ছে। সেই দৃশ্য এতটাই ভয়ঙ্কর যে আমার মনে হলো আমি যেন পাগল হয়ে যাব। অলোক লাইটারটা সে মুখের দিকে এগিয়ে ধরে চিৎকার করে বলল, দূরে সর, নইলে আগুন ধরিয়ে দেব। ওর কথা শুনে সে মূর্তিটা যেন প্রথমবার কোনো প্রতিক্রিয়া দেখালো। সেই কাঁদার মতো মুখ থেকে হিস করে শব্দ বেরিয়ে এলো। তারপর সে তার পচা এবং গলা লম্বা হাতটা অলোকের লাইটারটা ধরা হাতটা খপ করে ধরে ফেললো। অলোকের মুখ দিয়ে একটা যন্ত্রণা কাতর আর্ত নাদ যেন বেরিয়ে এলো। ছাড়, ছাড় আমায়, আমার হাত পড়ে যাচ্ছে। আমি দেখলাম বাঁচির হাতের স্পর্শে আলোকের হাতের চামড়া গাঢ় হয়ে যাচ্ছে, যেন অ্যাসিডে ঝলসে যাচ্ছে। লাইটারটা ছ্যাদ করে শব্দ করে নিভে গিয়ে পানিতে পড়ে গেল। অলোক যন্ত্রণায় ছটফট করতে লাগলো। আমি বুঝতে পারছিলাম আর এক মুহূর্ত এখানে থাকলে আমরা কেউ বাঁচবো না। আমি আমার সমস্ত শক্তি এক করে দাঁড়ালাম। শুভর অবচেতন দেহটা নৌকার পাটাতনে পড়ে রইল। আমি অলোকের দিকে তাকিয়ে চিৎকার করে বললাম, অলোক, লাফ দে রে। এই বলে আমি এক মুহূর্ত অপেক্ষা না করে নদীর অথই কালো পানিতে ঝাঁপ দিলাম। পানিতে পড়ার সাথে সাথে আমার শরীরটা বরফের সংস্পর্শে চলে এলো। ঠান্ডা পানি আমার ফোঁস ফোঁস পর্যন্ত কাঁপিয়ে দিল। আমি সাঁতার জানতাম, তাই কোনো মতে ভেসে থাকার চেষ্টা করতে লাগলাম। আমি মরিয়া হয়ে পানির দিকে সারাতে শুরু করলাম। আমার পেছনে অলোকের যন্ত্রণা কাতরে চিৎকারে নৌকার ভৌতিক ঝাপটানোর শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি সাহস পেলাম না পেছনোর। আমি শুধুমাত্র একটাই লক্ষ্য, বাড়ি ফিরতে হবে যে কোনো মূল্যেই হোক না কেন। সাথে সাথে আমার মনে হলো পানির নিচেও যেন একটা পা ধরার চেষ্টা করছে। বিচ্ছিরি ঠান্ডা কিন্তু একটা বারবার আমার পায়ে জড়িয়ে ধরছিল। আমি ভয় প্রায় উন্মাদ হয়ে যাচ্ছিলাম, কিন্তু বাঁচার অদম্য ইচ্ছা আমাকে শক্তি যোগাচ্ছিল। আমি হাত পা ছুঁড়ে কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিচ্ছিলাম আর এগোতে থাকছিলাম। কতক্ষণ সাঁতরাচ্ছিলাম জানি না। এক সময় আমার হাত পা অবশ হইতে লাগলো। ফুসফুসে আমার আর বাতাস ছিল না। আমার মনে হচ্ছিল আমি আর পারবো না, এখানে হয়তো আমার শেষ। ঠিক সেই মুহূর্তে আমার হাতটা কাদা মাটিতে ঠেকলো। আমি বুঝতে পারলাম আমি পাড়ের কাছাকাছি চলে এসেছি। আমি আমার শেষ শক্তিটুকু দিয়ে নিজেকে টেনে হিঁচড়ে পাড়ের উপরে উঠালাম। কাদা মাখা ভেজা শরীর, আমি পাড়ের উপরে শুয়ে হাঁপাতে লাগলাম। আমার সারা শরীর কাঁপছিল। আমি চোখ তুলে নদীর দিকে তাকালাম। নৌকাটা তখন মাঝ নদীতে। চাঁদের আলোয় দেখলাম অলোক সে মূর্তিটার সাথে লড়াই করছে, কিন্তু তার দুর্বল প্রতিরোধ সে অপশক্তির কাছে কিছুই নয়। আমি দেখলাম মূর্তিটা তার দুটো হাত দিয়ে অলোকের গলা চেপে ধরলো। অলোকের শরীরটা কয়েকবার ঝাঁকুনি দিয়ে স্থির হয়ে গেল। তারপর সেই মূর্তিটা অলোকের নিথর দেহটাকে খুব সহজে যেন একটা কাপড়ের পুতুল তুলে নিয়ে এসে রীতিমতো ফেলে দিল। একটা বড় ঝপাট করে শব্দ হলো। তারপর সব কিছুই শান্ত। লোকটা খালি, সে মাঝি বা মূর্তি যাই হোক, সে আর নৌকায় নেই। সে শুধু খালি ডিঙি নৌকা মাঝ নদীতে একা একা ভাসছে। চারপাশে সে পচা গন্ধ সব যেন এক মুহূর্তে উধাও হয়ে গেছে। পরিবেশটা আবারও আগের মতো শান্ত নিস্তব্ধ হয়ে গেল। শুধু দূরের গ্রাম থেকে আবারও সেই কুকুরের কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। আমি পাড়ের উপরে স্থবির হয়ে বসে রইলাম। আমার বন্ধু অলোক আমার চোখের সামনে। আমি ভাবতে পারছিলাম না, আমার মাথা কাজ করছিল না। আমি কি বেঁচে আছি নাকি এটাও আমার কল্পনা। আমি জানি না কতক্ষণ এভাবে বসেছিলাম। একটা সময় আমার হোশ ফিরলো। শুভর কথা মনে পড়লো। সে তো নৌকায় অচেতন অবস্থায় ছিল। অলোককে পানিতে ফেলে দেওয়ার পর নৌকা খালি ছিল, তাহলে শুভ কোথায়? আমার বুকের ভেতরটা ধরাস করে উঠলো। আমি কি তাহলে শুভকে হারিয়ে ফেললাম? নদীর পাড়ে ভেজা ঠান্ডা কাদা মাটি উপরে আমি কতক্ষণ নিরাশ হয়ে পড়েছিলাম আমার কোনো ধারণা নেই। আমার শরীর কাঁপছিল, কিন্তু সেই শীতের জন্য নাকি ভয়ঙ্কর অভিজ্ঞতার কারণে তা আমি বুঝতে পারছিলাম না। চোখের সামনে অলোকের এই বিভৎস মৃত্যু আর শুভর নিখোঁজ হয়ে
যাওয়ার দৃশ্য আমার মস্তিষ্ককে অসাড় করে দিয়েছিল। বাজ নদীতে সে অভিশপ্ত খালি নৌকাটা চাঁদের আলোয় দুলতে শুরু করলো, যেন একটু আগের নারকীয় ঘটনার এক নীরব সাক্ষী। চারপাশের নিস্তব্ধতা এখন আর শান্ত লাগছিল না, বরং মনে হচ্ছিল হাজারটা অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস এই বাতাসে মিশে আছে। আমার বেঁচে থাকার প্রবৃত্তি হয়তোবা আমাকে আবারও সচল করে তুলল। আমি জানি এই শ্মশানপুরীর মতো খোয়াটে ঘরে এক মুহূর্ত থাকাও নিরাপদ নয়। আমাকে ফিরতে হবে ওই চায়ের দোকান, ওই বাজার, যেখানে অন্তত কিছু জীবন্ত মানুষ ছিল। আমি টলতে টলতে উঠে দাঁড়ালাম। আমার পা দুটো যেন নিজের নয়, অবশ ভারী হয়ে এসেছে। প্রতিটি পদক্ষেপ ফেলতে গিয়ে মনে হচ্ছিল কাদার ভেতর থেকে অসংখ্য হাত আমার পা আঁকড়ে ধরে আমাকে আবারও নদীর দিকে টেনে নিয়ে যেতে চাইছে। আমি পেছনে তাকানোর সাহস পেলাম না, শুধু সামনে থেকে যেখানে ছিলাম সেখানে মিঠো পথের দিকে এগোতে লাগলাম। গাড়িটা যেখানে পার্ক করা ছিল সেখানেই পার্ক করা আছে। ড্রাইভার চাচা গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়েছিলেন। আমি গাড়ির জানালায় পাগলের মতো ধাক্কা দিতে শুরু করলাম। আমার সেই অবস্থা দেখে লোকটা ভয়ে আটকে উঠল। আমার সারা শরীর কাদা মাখা, জামা কাপড় ছেঁড়া, চোখ দুটো রীতিমতো ঠিকরে বেরিয়ে আসছে। কি হয়েছে স্যার, আপনার এই অবস্থা কেন? বাকিরা কই? তার গলায় যেন রাখছে উঠতে। আমি কোনো মতে কাঁপা কাঁপা গলায় বললাম, চাচা গাড়ি ঘোরান, এক্ষুনি এখান থেকে চলুন, এক্ষুনি। আমার অবস্থা দেখে তিনি আর দ্বিতীয় প্রশ্ন করলেন না। দ্রুত গাড়ি স্টার্ট করে যে পথে এসেছিলাম সেই পথে ফিরিয়ে নিতে লাগলেন। গাড়ির হেডলাইটের আলোয় পেছনের আয়নায় আমি একবার খোয়াটার দিকে তাকালাম। সে বিশাল অশ্ব কাজটা একটা দানবের মতো দাঁড়িয়ে আছে, তার নিচে জমাট বাঁধা বিভৎস অন্ধকার। আমার মনে হলো ওই অন্ধকারের ভিতরে দুটো জ্বলন্ত চোখ যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয় চোখ সরিয়ে নিলাম। পুরো রাস্তা আমি একটা কথা বলতে পারিনি। ড্রাইভার চাচা কয়েকবার জিজ্ঞেস করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হয়নি। অলোক আর শুভর খালি সিট দুটো আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিচ্ছিল। আমরা সেই চায়ের দোকানটার সামনে এসে দাঁড়ালাম। তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। দোকানের ঝাঁপ অর্ধেকটা খোলা। সে বজির চাচা নামের বৃদ্ধ লোক একাই বসেছিলেন, যেন আমাদেরই অপেক্ষা করছেন। গাড়ি থেকে নামতে তিনি আমাদের দিকে এগিয়ে এলেন। তার খোলা চোখ কোনো বিস্ময় নয়, বরং এক ধরনের করুণা। তিনি আমার কাঁধে হাত রেখে নিচু গলায় বললেন, আমি না করেছিলাম না, বলেছিলাম না রাতে টাকাটাকি না করতে। আমার কথা যদি শুনতো বাবা। আমার এতক্ষণ চেপে রাখা আবেগ আর ভয়ের বাঁধ যেন ভেঙে গেল। আমি কান্নায় ভেঙে পড়লাম আর বললাম, চাচা ওরা আমাদের বন্ধুকে নিয়ে গেছে চাচা, অলোক শুভ ওকে নিয়ে গেছে। বৃদ্ধ একটা দীর্ঘশ্বাস ফেললেন আর বললেন, যা হারাইছো তা তো আর ফিরাত পাইবা না। এই গাঙে যে একবার যায় তার ফিরে আসা হয় না। হারুন মাঝির মতো তোমাকে বন্ধুরা ওই গাঙের বাসিন্দা হয়ে গেল গো। আরে তার কথাগুলো আমার কাছে রীতিমতো দুর্বদ্ধ লাগছিল। আমি বললাম, হারুন মাঝি সেই তো আমাদের নৌকায় ধরেছিল, কিন্তু সে তো। মজিদ চাচা আমাকে ধরে দোকানের বেঞ্চিতে বসালেন। একটা গ্লাস পানি আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, যারে দেখছো সে হারুন না, সে হইল এই গাঙের অভিশাপ। বহুত বছর আগে এখানে এক জৈল্লা জেলে থাকতো, বুঝতে পারছো? নাম তার কেষ্ট দাস। মানুষ ভালো আসছিল না, সুদের কারবার করত, মানুষের জমি জমা কিনত, আর বাটপার সাথে একটা মাইয়াও ছিল। মানুষের জমি জমায় কারে নিত। একদিন রায়তা খেয়া পার হইতে গিয়ে এক গরিব বাপের কাছ থেকে তার শেষ সম্বল করে নিতে চায়। সে বাটপারের সাথে তার মাইয়াও ছিল। সকরার একটা পর্যায়ে কেষ্ট ধাক্কায় বাপ মেয়ে দুজনেই গাঙে পড়া যায়। বয়াটা সাঁতার জানতো না, ডুবে মরে। বাপটা কোনো মতে পারে উঠা
কেষ্টরে অভিশাপ দেয়, তুমি যেমন আমার বুক খালি করলি, তোর কোনোদিন কোনো গতি হইব না। এই কানের পানিতে ঠাই হইব তোর, যাত্রীর জন্য হাহাকার করে করবি, কিন্তু তোর খেয়া কোনোদিন ভরবো না। এতটুকু বলেই বৃদ্ধ থামলেন। তার চোখ দুটো সুদূর অতীতে হারিয়ে গেছে। এর কিছুদিন পরে এক অমাবস্যার রাইতে কৃষ্ণদাসে আর পাওয়া যায় নাই। তার ডিঙিটা বাঁশ গাগে খালি ভাসতেছিল। তারপর থেকে শুরু রাত বিরাতে, বিশেষ করে অমাবস্যা আর পূর্ণিমার আশেপাশে যখনই কোনো নতুন মানুষ এই ঘাটে আসে খেয়ার জন্য ডাকাডাকি করে না, তখন ওই অভিশপ্ত আত্মা জৈন্যার রূপে ফিরে আসে। সে তার খেয়ার ভাড়া চায়, আর তার ভাড়া হইল মানুষের জান। হারুন মাঝি তো নতুন আসছিল, এসব সে জানতো না। গত অমাবস্যার রাতে সে যা পার করতে গিয়ে আর ফিরে নাই। তার লাশটা যখন পাওয়া যায় তখন লাশটা ছিল ফোলা পচা, কিন্তু মুখ দিয়া একটা ভয়ঙ্কর আতঙ্কের সাপ দেখা দিতেছিল, যেন মরার আগে একটু ভয়ঙ্কর কিছু দেখছে। আমার সারা শরীর আবারও ঠান্ডা হয়ে গেল। তাহলে আমরা হারুন মাঝি নয়, সে ওর সাথে কৃষ্ণদাসের পাল্লায় পড়েছিলাম। তার অতৃপ্ত আত্মা এখনো যাত্রীর খোঁজে খেয়া ঘাটে ঘুরে বেড়ায়। তার অভিশপ্ত খেয়ার ভাড়া আদায়ের জন্য পুলিশ এসেছিল, তদন্ত হয়েছিল, কিন্তু কোনো কুল কিনারা করতে পারেনি। নদী থেকে ডুবুরি নামিয়ে অনেক খোঁজাখুঁজি করেও অলোক বা শুভর দেহর কোনো সন্ধান পাওয়া যায়নি। সরকারি খাতায় তাদের নাম উঠল নিখোঁজ হিসেবে। অলোকের মামার বাড়ির বিহিটা শোকে পরিণত হলো। আমি কয়েকদিন ধরে এই ঘরের মধ্যে ছিলাম। ডাক্তার, সাইকিয়াট্রিস্ট, অনেক কিছুই করা হলো। সবাই বলল এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। আমি হয়তো আমার বন্ধুদের হারানোর সুখে ভুলভাল বলছি, হয়তো আমার নৌকাডুবিতে তারা তলিয়ে গেছে, আমি কোনো মতে বেঁচে আছি, আর বস্তি শিক্ষার এক শূন্য স্থান পূরণ করতে ভৌতিক গল্প তৈরি করছি। আমি তাদেরকে তর্ক করিনি। কিভাবে বোঝাবো আমি যা দেখেছি তা কোনো কল্পনা নয়? কিভাবে বোঝাবো সেই পচা বিভৎস মুখ যাকে আমি দেখেছি সে আসলেই ছিল? কিভাবে বোঝাবো সে অসংখ্য হাতের কথা যা আমাদের নৌকাটাকে ডুবিয়ে দিতে চাচ্ছিল? কেউ তো আমাদের কথা বিশ্বাস করবে না, করবেই বা কিভাবে? অনেক বছর কেটে গেছে। আমি এখন শহর ছেড়েছি, চাকরি বদলেছি, নতুন জীবন শুরু করার চেষ্টা করছি। কিন্তু সেই রাতের স্মৃতি আমি ভুলতে পারিনি। প্রতি পূর্ণিমা বা অমাবস্যার রাতে আমার ঘুম ভেঙে যায়। আমার কানে ভেসে আসে নদীর সেই ছলাৎ ছলাৎ শব্দ, একটা ভাঙা ঘর করে করার স্বর, ভাড়া দিয়া যা।